কৃষ্ণময়ীর একটুখানি ভালোবাসা, পর্ব 11, লিখেছেন নাদিয়া সাউদ। ফোনের ওপাশের কথাটা বুঝতে কয়েক সেকেন্ড লেগে গেল ইসাবের। মুহূর্তে পায়ের তলা থেকে মাটি সরে গেল। আতঙ্কিত স্বরে পাল্টা প্রশ্ন করল সে, নিঝুম কোথায়? নিঝুম উত্তর আসার পূর্বেই লাইন কেটে গেল। পুনরায় ডায়াল করল ইসাব। বন্ধ বলছে। মুহূর্তে সর্বাঙ্গে এক অস্বাভাবিক শীতল অনুভূতি ছড়িয়ে পড়ল ইসাবের। কণ্ঠনালী চেপে ধরল কেউ। মস্তিষ্ক শূন্য লাগছে। হৃদস্পন্দন দ্রুত চলছে। বুকের ভেতর ভয়, অস্থিরতা ভীষণভাবে টানছে। হাঁটতে গিয়ে অনুভূত হলো পা দুটো ভীষণ ভারী। কোনো রকমে গাড়িতে উঠে স্টার্ট দিল সে। শ্বাসরোধ হয়ে কান দুটো উত্তাপ ছড়ালো। যতটা সম্ভব স্পিড বাড়িয়ে দিল গাড়ির। নিঝুমকে হারানোর ভয় অদ্ভুতভাবে গ্রাস করছে তাকে। মন বলছে সব ঠিক থাকুক, কিছু না হোক মেয়েটার। শীতল পরিবেশেও ঘেমে গেল ইসাব। রাস্তা ফুরাচ্ছে না। কাপা হাতে নিঝুমের নাম্বারে ডায়াল করলো। বন্ধ বলছে। গলা শুকিয়ে এলো তার। ভয় এবার কামড়ে ধরল বুকে। হাত থেকে ফোন পড়ে গিয়ে বন্ধ হয়ে গিয়েছে কামরুল হাসানের। শরীর কাঁপছে। বুকের মধ্যিখানে অস্বাভাবিক এক ব্যথা উঠেছে। সি ব্লু রঙা চেক শার্ট ঘামে ভিজে গায়ের সঙ্গে লেপটে গিয়েছে। নিঝুম যেখানেই যাক বাবাকে বলে যায়। ফোনের চার্জ না থাকলেও জানিয়ে দেয়। এ বিষয়ে কোনো হেয়ালি করে না। অহেতুক বাইরেও বের হয় না। প্রায় ঘন্টা 2 পেরিয়েছে, মেয়েটার কোনো খোঁজ নেই। বসা থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন কামরুল হাসান। তেষ্টায় বুক চৌচির। মেয়ের দুশ্চিন্তায় অস্থির হয়ে গেলেন। মাথা বেগতিকভাবে ঘুরতে থাকলো তার। মুহূর্তে গড়গড় করে বমি করে মেঝেতে পড়ে গেলেন। দৃষ্টি ঝাপসা হয়ে আসলো। বুকের ভারী ব্যথা শ্বাসরোধ করে দিল। ইসাব ততক্ষণে চলে আসলো। দরজার কাছেই অজ্ঞান হয়ে পড়ে আছেন কামরুল হাসান। কয়েক সেকেন্ডের জন্য মাথা কাজ করা বন্ধ করে দিল ইসাবের। এখানে ঠিক কী ঘটেছে বুঝতে পারছে না। কেউ কি আঘাত করেছে কামরুল আঙ্কেলকে? দ্রুত মেঝেতে বসে নিঃশ্বাস প্রশ্বাস চেক করলো ইসাব। মুখ দিয়ে লালা ঝরছে। বমিতে নোংরা হয়ে আছে মেঝে। ঠিক কী ঘটেছে বুঝতে বাকি নেই। মুহূর্তে শরীর অবশ হয়ে গেল ইসাবের। এদিকে নিঝুমেরও কোনো খোঁজ নেই। কামরুল হাসানের পড়ে থাকা ফোনটা কুড়িয়ে পকেটে নিল সে। পরক্ষণে কোলে তুলে নিয়ে দ্রুত গাড়ির দিকে ছুটে গেল। এখনই হসপিটালে না গেলে খুব বাজে কিছু হয়ে যাবে। গাড়ি স্টার্ট দিয়ে বাবাকে কল করলো ইসাব। বলল বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চলে যেতে। কামরুল আঙ্কেলের অবস্থা ভালো নয়। কথাটুকু বলেই লাইন কেটে দিল। পরক্ষণে নিঝুমের নাম্বারে ডায়াল করলো। এখনও বন্ধ বলছে। রাগে স্টিয়ারিং হুইলের উপর জোরে আঘাত করলো ইসাব। মনের মধ্যে একটা অস্বাভাবিক অশান্তি যেন শিকড় গেড়ে বসলো। নিঝুম কি ঠিক আছে? কিডন্যাপ হয়নি তো? ভাবনাগুলো অস্থির করে তুলল তাকে। ঠোঁট চেপে ধরতেই চোয়ালের পেশিগুলো স্পষ্ট হলো। বার কয়েক ঘন ঘন দম ফেলল সে। পিটপিট করে তাকালো নিঝুম। মাথার পেছনে অসহনীয় এক যন্ত্রণা অনুভব হলো। মুহূর্তে চোখ মুখ খিচিয়ে নিয়ে ফের তাকালো। বদ্ধ রুমে আবিষ্কার করলো নিজেকে। অত্যল্পকালে কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। বেশ ছোট্ট আকৃতির টিনের ঘর। কোনায় ভাঙাচোরা একটা চৌকি খাট। সারা রুম জুড়ে খড়কুটো ছড়িয়ে আছে। টিমটিমে হলদে বাল্ব জ্বলছে। ছোট্ট একটা জানালা। বাইরে ঘুটঘুটে আধা ছেয়ে আছে। বাহারি পোকার লোমহর্ষ কান ভারী করে তুলছে। বসা থেকে ওঠার চেষ্টা করতেই দেখলো হাত দুটো পেছনের দিক থেকে বেঁধে দিয়েছে কেউ। বেশ আটসাট করে মুখে কাপড় বাঁধা। চেঁচাবারও জো নেই। মুহূর্তে মেরুদণ্ড বরাবর ভয়ের এক শীতল স্রোত বয়ে গেল নিঝুমের। মনে করতে লাগলো ঠিক কী হয়েছিল তার সঙ্গে। সন্ধ্যা নিয়ে আসার সময় উদয়সাল পার্ক থেকে বেরোবার পরপরই মাথার পেছনে সজোরে আঘাত করেছিল কেউ। এরপর কি হয়েছিল কিছু মনে নেই। তবে কি ভয়ানক কিছু ঘটে গেছে তার সঙ্গে? মুহূর্তে নিজের শরীরে চোখ বুলালো। সব ঠিকঠাক, তবে পরনের হিসাবখানা খানিক এলোমেলো। কে বা কারা তাকে এখানে বন্দি করে রেখেছে? কারো সঙ্গে শত্রুতা বা দ্বন্দ্বও তো নেই। মস্তিষ্কে চাপ পড়তে মাথার পেছনের দিকে চিনচিন করে ব্যথা করে উঠল। চোখ মুখ ফের খিচিয়ে নিল সে। জ্ঞান ফিরেছে তবে? গম্ভীর ভরাট পুরুষালী কণ্ঠস্বর পেয়ে দ্রুত তাকালো নিঝুম। ঘরে কারো অস্তিত্ব নেই। বেশ লম্বাটে একটা ছায়া পড়েছে ঘরের মেঝেতে। জানালার ওপাশে কেউ দাঁড়িয়ে আছে, স্পষ্ট বোঝা যাচ্ছে। ভয়ে হাত পায়ে কাঁপন সৃষ্টি হলো নিঝুমের। মুখ বাঁধা অবস্থায় চেঁচাতে চাইল সে। জানালার বাইরে থেকে কেউ বলে উঠল, কথায় আছে অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। এই বাড়াবাড়ির জন্যই তোর জীবনটা নরক হইয়া যাইব। বিয়ার পর সংসারে মনোযোগ দেওয়াই উত্তম ছিল। থানা পুলিশ কেন করছিলি? এর মাসুল গুনতেই হইব তোর। চরমভাবে মূল্য দিতে হইব। অজানা আগন্তুকের মুখে এরূপ কথা শুনে ভয়ে শরীর কাটা কাটা করে তুলল নিঝুমের। থানা পুলিশের কথা এই লোক কিভাবে জানলো? এর জন্য নিঝুমকে কেন ধরে আনা হয়েছে? তবে কি নুহাপু চলে যাওয়ার পিছনে এই লোকটার হাত আছে? ভাবনা এলোমেলো করে তুলল মুহূর্তে। তবে সব মিলিয়ে কোথাও একটা যোগসূত্র অবশ্যই আছে মনে হচ্ছে। জানালার ওপাশে দাঁড়িয়ে কারোর সাথে ফোনে কথা বলছে লোকটি। সবকিছু স্পষ্ট শুনতে পারছে নিঝুম। তাকে নিয়েই কথা হচ্ছে। ভোরেই কোথাও একটা পাঠানো হবে তাকে। দরদামও শোনা যাচ্ছে। ভয়ে অন্তরাত্মা কেঁপে উঠল। বুঝতে বাকি নেই সে নারী পাচারকারীদের খপ্পরে পড়ে গেছে। বিভৎস ভয় আতঙ্ক ক্রমেই গলাধঃকরণ করে নিল তাকে। সর্বচেষ্টা করলো হাতের বাঁধন খোলার জন্য। ছোড়াছুড়ি করেও কোনো লাভ হলো না। মুহূর্তে ডুকরে কেঁদে উঠল নিঝুম। চোখের সামনে বাবার মুখখানা ভেসে উঠল। এতক্ষণ নিশ্চয়ই ওর চিন্তায় দিক বিদিক শূন্য হয়ে গেছে মানুষটা। যদি নিঝুমের আর খোঁজই না পায়, কি করে ঠিক থাকবে বাবা?
কষ্টটা গলায় দলা পাকালো, সর্বাঙ্গ হিম হয়ে আসলো নিঝুমের। মনে প্রাণে খোদার কাছে আর্জি জানালো, শত শত পুরুষের শয্যাসঙ্গী হওয়ার পূর্বে যেন মৃত্যু হয় তার, আর জীবিত থাকলে যেন মুক্তি মেলে। সময় রাত 3টা। থানার বাইরে গাড়ির সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ইসাব। দুই ঠোঁটের মাঝে ধুমায়িত সিগারেট, গলার কাছে শার্টের কয়েকটি বোতাম খোলা, এলোমেলো চুলগুলো বাতাসে উড়ছে, চোখে ক্লান্তি, মনে অস্থিরতা, দুশ্চিন্তায় বারবার শ্বাস ফেলছে সে। এখনও নিঝুমের কোনো খোঁজ নেই, অপহরণ হওয়ার মতো কোনো কারণও খুঁজে পাচ্ছে না ইসাব। এতদিন ভয়ে ছিল, ভেবেছিল নুহা অপহরণ হয়েছে, নিঝুমও হতে পারে, কিন্তু নুহা তো চিরকুটে লিখে গেছে, স্বেচ্ছায় চলে গেছে সে, কারো হাত নেই। তবে নিঝুম কেন উধাও? কোথাও একটা রহস্যের আভাস মিলছে। পুলিশ তদন্ত চালাচ্ছে, নিঝুমের ফোন বন্ধ, ট্র্যাকিং করা যাচ্ছে না, কল রেকর্ড বের করে তেমন কিছুই পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে নুহার অপহরণের জিডিটা আবারও রিভিউ করবে, সেখানে যা যা তথ্য পেয়েছিল সেগুলো পুনরায় বিশ্লেষণ করবে। যদি কোনো যোগসূত্র মেলে তাতে অবশ্য কিছু মিলবে বলেও মনে হচ্ছে না। একই পরিবারে 2 মেয়ে অপহরণ হলে বিষয়টা গভীর ভাবনা ছিল, তবে নুহা তো বলেই চলে গেছে। নিঝুমের বেলায়ও একই হতে পারে। পুলিশ 24 ঘন্টার সময় দিয়েছে, এর মধ্যে মুক্তিপঞ্চে ফোন কল আসলে সে মোতাবেক কাজ করবে। থানা থেকে এক মুহূর্তের জন্য কোথাও যায়নি ইসাব। নিঝুমের খোঁজ না পাওয়া পর্যন্ত মনে দুর্দণ্ড শান্তি পাবে না। মেয়েটার শূন্যতা ভীষণ পড়াচ্ছে তাকে, তার চেয়ে বেশি ভয় আর আতঙ্ক লাগছে। কোথায়, কেমন আছে নিঝুম? ভেতর ছটফট করছে। ইসাব তো মন থেকে কখনো চায়নি নিঝুমকে, তবে কেন আজ মেয়েটার অনুপস্থিতি ব্যাকুল করে তুলছে তাকে? না থেকেও মেয়েটা কোথাও গভীরভাবে জুড়ে আছে তার জীবনে, অদ্ভুতভাবে সেটুকু উপলব্ধি করতে পারছে ইসাব। নিঝুমকে তার ফিরে চাই, হোক যে কোনো মূল্যে। এখনও যে কৃষ্ণময়কে সম্পূর্ণরূপে জানাই হলো না। একত্রে আরও অনেকটা পথ পাড়ি দেওয়ার বাকি দুজনের। এত অসম্পূর্ণতা রেখে তো চলে যেতে পারবে না মেয়েটা। নিঝুমের ভাবনা চোখ ঝাপসা করে দিল ইসাবের। মেয়েটি হারিয়ে যাবে এতটুকু ভাবনাতেও আনতে পারল না। ফোনে রিং হতে ভাবনার ঘোর কাটল ইসাবের। তড়িঘড়ি করে পকেট থেকে ফোন বের করলো সে। স্ক্রিনে বাবার নামটা দেখে হতাশার শ্বাস ফেলল। ভেবেছিল নিঝুমের কোনো খোঁজ মিলেছে। রিসিভ করে কানে জড়ালো। উপাস থেকে কান্নার ফোপানো শব্দ হচ্ছে। মস্তিষ্ক ফাঁকা হয়ে গেল ইসাবের। সোজা হয়ে দাঁড়ালো সে। বাবাকে কান্নার কারণ জিজ্ঞেস করলো। কান্নার দাপটে কথা বলতে হিমশিম খেলেন হাবিব শিকদার। ফোনের এপাশে নিঃশ্বাস আটকে রইল ইসাবের। অজানা ভয় তাকে চোরাবালির মতো টেনে হিঁচড়ে নিল অতল গহ্বরে। ভাঙা স্বরে হাবিব শিকদার জানালেন, তার প্রাণপ্রিয় বন্ধু আর বেঁচে নেই। হার্ট অ্যাটাক হয়েছে কামরুল হাসানের। মৃত্যুর কিছুক্ষণ পূর্বে কেবল 2 বার নিঝুমের নাম নিয়েছিল সে। বাবার আহাজারি কান বুক ভারী করলো ইসাবের। এই মুহূর্তে ঠিক কিরূপ প্রতিক্রিয়া জানাবে বুঝতে পারল না সে। এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজন ছিল কামরুল আঙ্কেলকে, তবে মনে হচ্ছে তার হাত গুটিয়ে বসে থাকা যাবে না। নিঝুমকে একাই খুঁজতে বের হবে ইসাব। এখন সে ছাড়া আর কে আছে এই অভাগীর? চলবে বাকি পর্বগুলোর জন্য চ্যানেলেই চোখ রাখুন।